ইলজিক্যাল যে শব্দটাকে যে বলেছে তাকে আমি স্পষ্ট করে বলবো, বাচ্চাদের শিশু সুলভ মন তারা ইলজিক্যাল লজিক্যাল ব্যাপারটা বুঝবে না। তারা যেটা প্রথম থেকেই শিখবে সেটা কিন্তু শিখে যাচ্ছে এবং শিখছে। আজকালকার বাচ্চারা ফ্যামিলিতে যেসব শব্দগুলো বলছে, তাদের যেসব আচরণের টোনগুলো ইউজ করছে, সেটা কি ইলজিক্যাল বলবে? এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কথা আমি চিন্তা করি, প্রথমেই আমার সন্তানের কথা চিন্তা করি। আমার সন্তানটা যেন কোনোদিন আমাকে যেন না বলে যে তার কোনো স্টুডেন্টস, তার কোনো ফ্রেন্ড, তার কোনো স্টুডেন্টের প্যারেন্টস তাকে যেন চার্জ না করে, যে যেন বলতে না পারে যে তোমার বাবা তো স্ল্যাং শব্দের নাটক করে আজকে মুকিত জাকারিয়া হয়েছে। আমি এই পরিচয়ে বড় হতে চাই না। দেখুন, আমি কোনো নাটক আজ পর্যন্ত কিন্তু ওয়াইন হাতে নিইনি, স্মোক হাতে নিই। এখন চরিত্রের প্রয়োজনে যদি লাগে আমি করি না। এটা নিয়ে আমার সাথে অনেক কথা হয়, অনেক কন্ট্রাডিকশন হয়। যেমন একটি নাটকে আমি একজন ডিরেক্টর একটা কাজ করেছিলাম, এটি মেয়ের গায়ে হাত তুলতে হবে। আমি এটা নিয়ে প্রায় 3.5 ঘন্টা তার সাথে হাতাহাতি ছাড়া সব হয়ে গেছে। আমি করবো না। আমার অবজারভার এইসব পত্রিকায় দেখা যাবে আমার যে উত্তেজনা, হঠাৎ করে যখন 10 জনকে নিয়ে যখন জাস্ট ক্লিকটা দিবে, রেডি 1 2 3 বলবে, 1 বলার সাথে সাথে হঠাৎ করে আমার এমডি সাহেব, তৎকালীন এমডি সাহেব এসে, এই ওয়াই ইউ হিয়ার, গট আউট, আমাকে চিৎকার করে উনি আমাকে নিচে চলে যেতে বললেন। আমি ওনার দিকে হতভম্ব তাকিয়েছি। উনি বাকি 9 জনকে কিছুই বললেন না, একটি কথাও বললেন না। ইন্ডাস্ট্রিতে এমন মানুষ খুব প্রয়োজন, দারুণ অভিনেতা, একদম কাঁপিয়ে বেড়াচ্ছেন। তার এখন বৃহস্পতি তুঙ্গে, নাম মুকিত জাকারিয়া, আমার ভাই। কেমন আছেন? তানভীর ভাই, আমার সম্পর্কে এতগুলো বিশেষণ দিয়েছেন, সত্যি আপ্লুত। তবে আপনি চমৎকার ভালো একজন মানুষ। ভালো লাগলো। ভালো মানুষের কাছ থেকে এই সার্টিফিকেটগুলো আমার সাথে ক্লিপিংস গুলো রেখে দিই। শিওর। কেউ যদি গালাগালি করে তো বলি মুকিত আমাকে এটা বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো কেমন আছেন এই অর্থে বলছি যে শিল্পীরা তো আসলে কাজকর্মের ভেতরেই ভালো থাকতে চায়, তো কাজকর্মের ভেতরে কতটা ভালো আছেন? তানভীর ভাই, কথাটা যদি এইভাবে বলি, আগে ধরেন 15 দিন 18 দিন কাজ করতাম, এখন মাসে 2 দিন 3 দিন কাজ হয়। কোনো মাসে, যেমন গেল মাসে আমার একটি কাজও কিন্তু হয়নি। আচ্ছা, গেল মাসে একটি কাজও হয়নি। তার আগের মাসে আমি কাজ করেছি, তো তাও কাজ করেছি ধরেন 2 দিন 4 দিন, এর বেশি না। খুবই কম কাজ হচ্ছে। আচ্ছা, কেন কাজ হচ্ছে কম সেটি বুঝতে পারি না। তবে এমনও হতে পারে যে আমি একটু আসলে স্ল্যাং শব্দ, এই জাতীয় শব্দের একটু বিপক্ষে, ওদের সাথে কাজ খুব একটা হয় না, হয়ে ওঠে না, বা এই কথাটা বলবো না, করতে চাই না। আমি আমার মতো করে, আমার একটা আলাদা পৃথিবী আছে, আলাদা জগৎ আছে, আমি সেইভাবে আমার মতো করে কাজ করছি। সেই লড়াইটা একটু কঠিন হলেও আপনি সেটা করে চলেছেন। আমি করে চলেছি, এবং সেটি হয়তো চলতে চলতে প্রায় 9-10 বছর ধরে আমি এটা করে যাচ্ছি, এবং লড়াইটা বেশ শক্তভাবে করছি আমি। এই যে আপনার যে একটা নিজস্ব মনস্তত্ত্ব এবং এইটার যে গাটস, এইটা দর্শকদের ভেতর, আপনার ফ্যানদের ভেতরে এটা প্রতিফলন পান? ভীষণ। আমি কালকে চিটং গিয়েছিলাম সকালের ফ্লাইটে। সকালের ফ্লাইটে একটু ডিলে ছিল কুয়াশার কারণে। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, ওখানে প্রায় 2 ঘন্টা বসেছিলাম। আমাকে অনেকেই সাধুবাদ দিয়েছে যে আপনার ইন্টারভিউগুলো দেখি ভীষণ জোরালো, স্পষ্টবাদী, আপনি খুব স্পষ্ট করে কথা বলেন, আর আপনার প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে আপনার নাটকের যে ওয়ার্ডসগুলো আমরা খুব পছন্দ করি। তো এটা যে বিভিন্ন দর্শকরা বলছে ভালো লাগছে। আমি যদি স্ল্যাং শব্দ কোনো নাটক করতাম, বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কোনো অ্যাটিটিউডের বিহেভিয়ারগুলো প্রেজেন্ট করতাম, তাহলে হয়তো এই ধরনের লোকজন, চমৎকার চমৎকার এডুকেটেড পার্সনরা আমাকে এসে সাধুবাদ দিত না এয়ারপোর্টে। সো দ্রুত পপুলার হওয়া বা ভাইরাল হওয়ার একটা আশা থেকে এইসব করে নাকি? মানে আমি বলবো যে তাই। তো ওটা আপনাকে তাড়ায় না? মানে ওটা মানে না, আমার কথা হচ্ছে, এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কথা আমি চিন্তা করি, প্রথমেই আমার সন্তানের কথা চিন্তা করি। আমার সন্তানটা যেন কোনোদিন আমাকে যেন না বলে যে তার কোনো স্টুডেন্টস, তার কোনো ফ্রেন্ড, তার কোনো স্টুডেন্টের প্যারেন্টস তাকে যেন চার্জ না করে, যে যেন বলতে না পারে যে তোমার বাবা তো স্ল্যাং শব্দের নাটক করে আজকে মুকিত জাকারিয়া হয়েছে। আমি এই পরিচয়ে বড় হতে চাই না। এই ধরনের পরিচয় যেন আমার কাছে কেউ যেন না বলে, এক্সপ্লেইন না করে। বাকিটা কি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পার্সোনালি বলবো যে আমাকে যেন কোনো সন্তান বা কেউ কখনো রাস্তায় ডেকে যেন না বলে ভাই আপনি এই আচরণটা বা এই ডায়লগটা না দিলেও পারতেন, বা এই স্ল্যাং শব্দটা স্পেশালি না বললেও কিন্তু দেশটা, নাটকটা সুন্দর হতো। নাটক কি সুন্দর হচ্ছে না? তানভীর ভাই, আমি যদি কথাটা এইভাবে বলি, মোস্তফা কামাল রাজ ভাই একটি নাটক করছে, অনেকে নাটক করছে, সেই নাটকের নাম হচ্ছে এটাই আমাদের গল্প। আপনি দেখেন একটা স্ল্যাং শব্দ নাই, কোনো বাজে শব্দ নাই, পারিবারিক আবহাওয়াতে একটা নাটক হচ্ছে, মাত্র 1 মাসে সবচেয়ে বেশি সমাদৃত হয়ে গেছে।
নাটকের স্ল্যাং শব্দ ছাড়া কি নাটক হচ্ছে না? হচ্ছে। তো ভালো নাটক হচ্ছে। যেহেতু অনেকের সাথে আমার কথা বলতে হয়, তারা যে যুক্তিটা দেখান যে এটা অভিনয়, তো অভিনয়, আপনি এটার ভিতরে যদি বাস্তব জীবনকে টানেন তাহলে তো খুব ইলজিক্যাল একটা টার্ম হয়ে যায়। আপনি কি বলেন? ইলজিক্যাল যে শব্দটাকে যে বলেছে তাকে আমি স্পষ্ট করে বলবো, বাচ্চাদের শিশু সুলভ মন, তারা ইলজিক্যাল লজিক্যাল ব্যাপারটা বুঝবে না। তারা যেটা প্রথম থেকেই শিখবে সেটা কিন্তু শিখে যাচ্ছে এবং শিখছে। আজকালকার বাচ্চারা ফ্যামিলিতে যেসব শব্দগুলো বলছে, তাদের যেসব আচরণের টোনগুলো ইউজ করছে, সেটা কি ইলজিক্যাল বলবে? তার মানে একজন অভিনয় শিল্পী বা প্রত্যেক শিল্পীকেই পর্দাতেও রেসপন্সিবল হতে হয়। ডেফিনেটলি রেসপন্সিবিলিটি না থাকলে, দেখুন আমি কোনো নাটক আজ পর্যন্ত কিন্তু ওয়াইন হাতে নিইনি, স্মোক হাতে নিই, এখন চরিত্রের প্রয়োজনে যদি লাগে আমি করি না। এটা নিয়ে আমার সাথে অনেক কথা হয়, অনেক কন্ট্রাডিকশন হয়। যেমন একটি নাটকে আমি একজন ডিরেক্টর একটা কাজ করেছিলাম, একটি মেয়ের গায়ে হাত তুলতে হবে, আমি এটা নিয়ে প্রায় 3.5 ঘন্টা তার সাথে হাতাহাতি ছাড়া সব হয়ে গেছে, আমি করবো না। আমাকে স্টেপিং করতে বলে আমি করবো না। আমাকে চুলের মুঠি ধরে ডট ডট করে কথাগুলো বলতে হবে, করবো না। আমাকে দরকার হলে বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার আগে আমি বলে দিই, ভাই এই ক্যারেক্টারের এই চরিত্রগুলো আমি করবো না। আমি সিগারেট হাতে নিবো না, ওয়াইন হাতে। আমি থাইল্যান্ডে একটা শুটিং করেছি পাতায়াতে, সেখানে বলেছিল সবাই কিন্তু অরিজিনাল ওয়াইন খাচ্ছ, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শর্টের সময় আমাকে বলেছিল অন্তত অ্যাটলিস্ট একটু বিয়ারের ইয়েটা হাতে নেন, আমি যে নো। আচ্ছা, যাক, আপনি গোপন গোমর ফাঁস করছেন, থ্যাংক ইউ, ভালো লাগছে। আপনার ফেসবুক থেকে খুঁজে আমরা ওই ছবিগুলো নিয়ে নেব যে থাইল্যান্ডের কোন শুটিং এর কথা বলছিলেন। এবার একটু ফান পার্ট আসে, যে ধরেন ফেম ক্যারি করা, ধরেন আপনি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে খুব ভালো চাকরি করতেন, আপনি ইনফ্যাক্ট আপনার স্যালারি স্ট্রাকচার, আপনার স্ট্যাটাস বিশাল ব্যাপার। তো ওই জায়গা থেকে ঠিক কোন মোহে একজন শিল্পী সবকিছু ছেড়ে অভিনয়টাকে ভালোবাসে, এই জায়গাটা কি বলে? আমার খুব জানতে ইচ্ছা করে। মানে কখন আপনাকে এভাবে জিজ্ঞাসা করা হয়? অনেক কষ্ট, এই যে আনসার্টেনিটি, আপনি জানেন না সামনে মাসে আপনার কতদিনে কল থাকতে পারে, আপনার একটা সেট লাইফ, এটা আপনি অলমোস্ট শিল্পের জন্য ডিরেল করেছেন। আপনার কোন ভালোবাসা, কোন টানে, নাকি আক্ষেপ আছে? আক্ষেপ জায়গায় আক্ষেপ আছে, আছে আছে, শুনি। না মানে আমি যখন একটা কর্পোরেট পার্সন ছিলাম, আমি কর্পোরেট জায়গায় যখন কাজ করতাম, আসলে অভিনেতা আমার আসার কথা ছিল না। সেখানে আমাদের অফিসের একটি কাজ হচ্ছিল, সেই কাজের শুধু ব্যাক সাইডটা, পিঠটা দেখা যাবে। সেটি একটি আইপিএস এর বিজ্ঞাপনের জন্য একটা, শুধু প্রেস অ্যাড, নট টিভিসি, প্রেস অ্যাড। আমাদের অফিস থেকে 9 জন আর আমি সহ 10 জনকে নিয়েছে। শুধু পিঠটা দেখা যাবে, সবাই জিন্সের প্যান্ট পরেছে আর পিঠটা খালি গায়ে, শুধু ছাদে বসে আছে, রোদ লাগছে, অলমোস্ট ডিফোকাস একদম। আচ্ছা, একদম আমার যে চেহারা দেখা যাবে না, অথচ আমার পিঠ দেখা যাবে। আমার পিঠের যে আনন্দ, আমার যে বাসনা, আমি মনে হয় ফাটাই ফেলতেছি বাংলাদেশটাকে, আমাকে দেখা যাবে, আমাকে দেখা যাবে। তারপর দিন জনকণ্ঠ খুব নাম করা পত্রিকা, ইত্তেফাক খুবই নাম করা, ইনকলাব খুবই নাম করা, এইসব পত্রিকা, ডেইলি স্টার, এই ধরনের পত্রিকা, ভোরের কাগজে সব পত্রিকা দেখা যাবে, আমার অবজারভার এইসব পত্রিকা দেখা যাবে। আমার যে উত্তেজনা, হঠাৎ করে যখন 10 জনকে নিয়ে যখন জাস্ট ক্লিকটা দিবে, রেডি 1 2 3 বলবে, 1 বলার সাথে সাথে হঠাৎ করে আমার এমডি সাহেব, তৎকালীন এমডি সাহেব এসে, এই ওয়াই ইউ হিয়ার, গো নাও, আমাকে চিৎকার করে উনি আমাকে নিচে চলে যেতে বললেন। আমি ওনার দিকে হতভম্ব তাকিয়েছি। উনি বাকি 9 জনকে কিছুই বললেন না, একটি কথাও বললেন না, শুধু আমাকে বললেন, যাও তুমি তোমার ডেস্কে বসে দিনের কাজগুলো শেষ করো। আমি বললাম, আমার কাজ তো প্রায় শেষ। নো, আমি এখানে তোমাকে দেখতেই চাই না, আমি তোমাকে এখানে দেখতে চাই না, গো ডাউন। এবং উনি, আমি সাথে সাথে আমার শার্টটা নিলাম, আমার মতো একটা জুনিয়র এক্সিকিউটিভ, তখন জুনিয়র এক্সিকিউটিভ ছিলাম, আমি ছাদ থেকে নামতে, লিফট ধরে নিই, সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার শুধু এক হাত দিয়ে আমি শুধু দেওয়ালটা ধরে ধরে নামছি, আর অধরে আমি কাঁদছি। আমি শুধু সেদিন আল্লাহর কাছে পণ করেছি, আল্লাহ, ইয়েস, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমাকে যাই কিছু করো, এই 14 ইঞ্চি, 24 ইঞ্চি, 56 ইঞ্চি, 58 ইঞ্চিতে আমাকে একবার হলো তুমি এনে। আল্লাহ তাআলা আমাকে, আমার আরজিটা এত সুন্দর করে শুনেছে, উনি আমাকে প্রায় 1150 বার এনেছে, প্রায় 94টা টিভিসি করিয়েছে, 12টার মতো বড় পর্দার ছবি করেছি, 27টার মতো ওয়েব সিরিজ করেছি, ওয়েব ফিল্ম করেছি। আমার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার মতো এত টক শো কেউ বসছে কিনা, প্রায় 200-250 মতো টক শোতে বসেছে। হ্যাঁ, সবই আপনার এগুলো অর্জন। তার মানে অভিনয়টা একটা মোহে টানে এবং ওই জিদটা কাজ করেছে, জেদটা কাজ করেছে, অনেক বড় জেদ কাজ করেছে, আমার অনেক বড় জেদ কাজ করেছে। কিন্তু এর পরবর্তীতে তার কোনো রিয়াকশন আপনি শুনতে চাননি কোনোভাবে?
না কলিগ টলিগদের উনি কলিগরা যেটা নাকি বলেছে, উনি- কলিগটা খুব কষ্ট পেয়েছে, উনি অভিনয় করতে চেয়েছিলেন জীবনে, ব্যর্থ হয়েছেন, এর জন্য আপনার প্রতি জেলাস। হতেও পারে, তবে ওনাকে ধন্যবাদ জানাই তার বিবেক, কারণ ওনার কারণে কিন্তু আজকে হ্যাঁ, আমি আপনি এই গল্প বেশ কয়েক জায়গায় বলেছেন, ইনফ্যাক্ট আমরাও এর আগে একটা জায়গায় আলাপ করেছি। ফেমটা আপনি কিভাবে ব্যবহার করেন, কিভাবে আপনি নিজে ওন করেন? তার বিবেক থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ফেমটা আমি আসলে ব্যবহার করি না। আমি ফেমটা, যেমন আমি এয়ারপোর্টে গেলে প্রায়োরিটি একটা সিল দিয়ে দেয় আমাকে, স্পেশালি তারা ওখান থেকে বাসে না উঠিয়ে একটা গাড়ি দিয়ে প্লেন পর্যন্ত পৌঁছে দেয়। এই জিনিসটা একটা বিশাল ব্যাপার। আমি ল্যান্ড করলে সেখানে ওরা আমাকে গাড়ি দিয়ে আবার সম্মান নিয়ে আসে, এটা বিশাল সম্মান। আমি যেসব জায়গায় যাচ্ছি প্রায়োরিটি হিসেবে সবার আগে আমাকে হয়তো লাইনে ধরতেই দিচ্ছে না। এবারে ব্যাংকসগুলোতে এ পর্যন্ত দেখলেই বলে আপনি আমার কাছে চলে আসুন। তো এইটাকে আমি এনজয় না, এটাকে বলবো সময়টাও কম লাগছে, খুব চমৎকারভাবে আমাকে একটা রেসপেক্ট দিয়ে তারা আমাকে সার্ভিসটা দিয়ে দিচ্ছে। আমি শুধু এতটুকু বলবো। ফেম ব্যবহারের ক্ষেত্রে আমি আরেকটু থাকতে চাই। ধরেন অনেকের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলে যে তুমি যেহেতু জনপ্রিয়, সুতরাং তোমার একটা সোশ্যাল আসপেক্টসে একটা দায়িত্ব রয়েছে। সমাজের যে কোনো অবস্থানে ভূমিকম্প হলো, ওই সময় সচেতন হওয়ার জন্য হলেও তুমি যদি 4টা কথা বলো, অন্য মানুষ হয়তো 5 জন শুনবে, আপনারটা হয়তো 4000 মানুষ শুনবে। এই জায়গায় আপনি আপনার ফেমকে কিভাবে ইউজ করেন? আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি যদি কথাটা এইভাবে বলি, নামের জন্য করে নিই। মাঝখানে আমাদের দেশে, আপনি তখন দেশে বাইরে ছিলেন, আমেরিকা ছিলেন, আমাদের দেশে প্রায় 42 টেম্পারেচার ছিল, অনেক গরম, অনেক গরম। আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, আমরা 3 জন মিলে রাস্তায় দাঁড়িয়ে 4 দিন ব্যাপী প্রায় 29,000 বোতলস আপনার পানি বিলি করেছে নিজের উদ্যোগে। তো এটা বাকিরা শুধু এতটুকু বলেছে, আর কাউকে দেখা যাচ্ছে না, কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাগিদ থেকে, মনের তাগিদ থেকে এই কাজটা করেছি। এটাকে আসলে নেম ফেমের জন্য না, মনে হলো যেটা করা উচিত। এই দেশের যারা খেটে খাওয়া মানুষ রাস্তায় যাচ্ছে, ইভেন গাড়ি করে অনেকে যাচ্ছে, এনারা পর্যন্ত পানি দিয়েছে, লাশের গাড়ি যাচ্ছে, লাশের গাড়িতে পানি দিয়েছে।